প্রফেসর ইউনূসের মেটিকুলাস গণভোট, যে গণভোট এখন অবৈধ হয়ে গেছে, বিএনপি সরকার সংসদে সেটার অনুমোদন দেয়নি। প্রফেসর ইউনূস যে গণভোট করেছেন, গণভোট করতে গিয়ে রাষ্ট্রের যে প্রায় ১,৫০০ কোটি টাকা নষ্ট করেছেন, সেই টাকা তার কাছ থেকে এখন ফেরত নেওয়া উচিত কিনা এই কথাও অনেকে বলছেন। এই কথাগুলো যখন আলোচনা হচ্ছে তখন এর মাঝে আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংক বৈষম্যবিরোধী ছাত্রদের ৫ কোটি টাকা দেবে গণভোটের হাঁ ভোটের প্রচারের জন্য, এরকম একটা চুক্তি করেছিল, যেটা বৈষম্যবিরোধী নেতা রিফাত রশিদ স্বীকার করেছেন এবং স্বীকার করেছেন যে ১ কোটি টাকা পেয়েছেন, ১ কোটি টাকা তারা খরচ করেছেন। সেখানে আবার প্রশ্ন উঠেছে যে বাংলাদেশ ব্যাংক কোন আইনে, কোন নজিরে বৈষম্যবিরোধী ছাত্র অর্থাৎ ছাত্রদের হাতে টাকা তুলে দিল হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করতে, যখন নির্বাচন কমিশন হ্যাঁ ভোটের পক্ষে সরকারের অবস্থান অবৈধ ঘোষণা করেছিল। এবার ভয়াবহ একটা তথ্য বেরিয়ে এসেছে। গণভোটে অর্থাৎ হ্যাঁ ভোটের ক্যাম্পেইনের জন্য অন্তত ১০০ কোটি টাকার জালিয়াতির তথ্য গণমাধ্যম দিচ্ছে এবং গণমাধ্যম বলছে যে এই ১০০ কোটি টাকা জালিয়াতি করা, প্রভাব বিস্তার করা, ব্যাংকের উপরে চাপিয়ে দেয়া, এই ঘটনাগুলো ঘটিয়েছিল প্রফেসর ইউনূস সরকার। তার মানে গণভোটে হ্যাঁ ভোটকে বিজয়ী করার জন্য যা যা করা দরকার সব কিছুই করেছে এবং ভোটের রেজাল্টেও আমরা দেখেছি যে প্রতীকের ভোটের রেজাল্ট রাত ১২টার মধ্যে আমরা সব নিশ্চিত হয়ে গেছি কারা কোন আসন, কতটা আসন পাচ্ছে, কিন্তু গণভোটের রেজাল্ট প্রকাশ করা হয়নি। যে ভোট একই সাথে হয়েছে, একই সাথে গণনা হয়েছে, একই সাথে প্রতিটা কেন্দ্রে রেজাল্ট হয়েছে, সেই রেজাল্ট আমাদেরকে দেয়া হয়নি। পরের দিন বেলা ৩টার সময় নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হলো গণভোটে নাকি ৭০% ভোট পড়েছে হ্যাঁ এর পক্ষে এবং হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে, যেটা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়েছে, অনেকের কাছে এটা সাজানো নাটক মনে হয়েছে। সেটা আমরা বলতে চাই না, যেহেতু সেটার পেছনে এখন পর্যন্ত কোনো উপযুক্ত প্রমাণ নেই। কিন্তু প্রফেসর ইউনূসের আমলের ভয়াবহ একটা তথ্য পত্রিকায় বেরিয়ে এসেছে গণভোট অর্থাৎ হাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইনের জন্য। চলুন একটু জেনে দেখি কি বলছে পত্রিকা, কত কোটি টাকার জালিয়াতি করা হলো এই ব্যাপারে। থাকবেন পলিটিক্স টিভি। বলছিলাম গণভোট এবং হ্যাঁ ভোটের ক্যাম্পেইনের কথা। নির্বাচন কমিশনের কাছে এই যে ফারুকের সংস্কৃতি মন্ত্রণালয় শুধুমাত্র তার প্রচারের জন্য ৪৬ কোটি টাকা নিয়েছে তার মন্ত্রণালয়ে, অথচ সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু প্রচারের দায়িত্ব না, প্রচারের দায়িত্ব হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের। তথ্য মন্ত্রণালয়ে না নিয়ে মেটিকুলাস ফারুকিকে যেহেতু ওখানে বসানো হয়েছিল সংস্কৃতির ইমাম হিসেবে, তিনি এই টাকাটা নিয়েছেন এবং এই টাকা কিভাবে তিনি খরচ করেছেন সেই হিসাব কিন্তু আমরা এখনো জানতে পারিনি। এভাবে প্রতিটা মন্ত্রণালয়ে টাকা নষ্ট করা হয়েছে, নির্বাচন কমিশন থেকে একদিকে নেওয়া হয়েছে, আবার সরকার থেকে আর একদিকে দেয়া হয়েছে, এই ঘটনাগুলো ঘটানো হয়েছে। এরই মাঝে ব্যাংকগুলোকে কিভাবে প্রভাবিত করা হয়েছিল সেই ভয়াবহ তথ্য পত্রিকায় উঠে এসেছে। বিভিন্ন পত্রিকার খবর অনুযায়ী এখানে আমরা দেখছি যে বিবিসি বাংলা যে নিউজটা করেছে, বিবিসির এই ফটোকার্ডটা দেখে নিন। তারা বলছে হ্যাঁ ভোট প্রচারণায় ১০০ কোটি টাকা সংগ্রহের চাপ দেয়া হয়েছিল ব্যাংকগুলোকে, অর্থাৎ ব্যাংকগুলোর কাছে আদেশ দেওয়া হয়েছিল যে হ্যাঁ ভোটের ক্যাম্পেইনের জন্য ১০০ কোটি টাকা দিতে হবে, যেখানে আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকেও ওই বৈষম্যবিরোধী নেতাদের হাতে টাকা তুলে দিতে, কোটি কোটি টাকার চুক্তি করতে। কি বলছে এখানে, চলতি বছরের শুরুতে অন্তর্বর্তী সরকার ব্যাংকগুলোকে তাদের সামাজিক দায়বদ্ধতার তহবিল থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করে হ্যাঁ ভোটের প্রচারণার জন্য দেয়ার চাপ দিয়েছিল, এটা বাধ্য করেছিল ব্যাংকগুলোকে। এই অর্থ ৩টি সংগঠনকে দেওয়ার কথা বলা হয়, যার মধ্যে একটি সংগঠন তখনও নিবন্ধিত ছিল না। চিন্তা করতে পারছেন যে সংগঠন নিবন্ধিতই না, তাকে এই টাকা দিতে বলা হয়। এতে ব্যাংক কর্মকর্তাদের মধ্যে আইনি ও নৈতিক প্রশ্ন ওঠে। ব্যাংকগুলোর আপত্তি থাকা সত্ত্বেও নানা চাপ ও আলোচনার পর শেষ পর্যন্ত ৪ কোটি টাকা সংগ্রহ করে দেওয়াও হয়েছিল। এই অর্থ দেয়া হয় সুশাসনের জন্য নাগরিক, স্টুডেন্টস এগেনস্ট ডিসক্রিমিনেশন ফাউন্ডেশন এবং ডিবেট ফর ডেমোক্রেসি নামের সংগঠনগুলোকে।
সুশাসনের জন্য নাগরিক সুজন কার সেটা আমরা ভালোভাবে জানি। ওই মেটিকুলাস বদউল আলম মজুমদার, যিনি এই প্রফেসর ইউনূস সরকারের শুরু থেকে এক ধরনের মানে তৈল মর্দনের কাজগুলো করে যাচ্ছেন এবং যত ধরনের তেল দেয়া প্রয়োজন সেই তেলগুলো দিয়ে আসছিলেন। তারাও এই হ্যাঁ ভোট ক্যাম্পেনের জন্য ব্যাংকের কাছ থেকে টাকা নিয়েছে। অবশ্য কি ক্যাম্পেন করেছে সেগুলো আমরা জানি না। এখানে বলা হচ্ছে যে সংশ্লিষ্ট নথি ও কর্মকর্তাদের তথ্য অনুযায়ী এই অর্থ দেয়া হয় ব্যাংকিং নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেটা ছিল না। ব্যাংকিং নিয়ম ভায়োলেট করে আইনের তোয়াক্কা না করে এই অর্থ বিভিন্ন সংগঠনকে দেয়া হয়। এ বিষয়ে একাধিক বৈঠকে ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা আপত্তি জানান যে সামাজিক দায়বদ্ধতার অর্থ ভোট প্রচারণায় ব্যবহার করা যায় না। খুবই যৌক্তিক কথা। সামাজিক কাজে যেটা, সমাজের কাজে যেটা, মানুষের আর্ত মানবতার সেবায় যে টাকাটা ব্যবহার করার কথা, সেই টাকা আপনি ভোটের প্রচারে খরচ করবেন, এটা তো নিয়মে নাই, এটা নিয়মের ব্যত্যয়। এবং কোনো না কোনো দিন এই ঘটনাগুলো, এই টাকার জন্য এই ব্যাংকগুলোকে জবাবদিহি করতে হবে এবং তাদেরকে বিপদে পড়তে হবে। তারা বলছে যে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয় এটি সরকারের নির্দেশ এবং তা মানতে হবে। লিখিত নির্দেশনা চাইলে সেটিও দেয়া হয়নি বলে অভিযোগ। সরকারের নির্দেশ মানতে হবে, কিন্তু সরকার লিখিত কোনো নির্দেশনা দেয়নি, কারণ সরকার জানে এই ধরনের লিখিত নির্দেশনা দেয়া যায় না। সুতরাং ফোনে হুমকি দিয়ে, মৌখিকভাবে হুমকি দিয়ে এই কাজগুলো করা হয়েছে। ইটস এ ওয়ান কাইন্ড অফ মানে ডাকাতি, ওয়ান কাইন্ড অফ চাঁদাবাজি। হুমকি দেয়া, থ্রেট দেয়া, তুই চাঁদা দে, না তা না হলে তোর খবর আছে। হয়তো বড়কর্তার চাকরি যাবে, হয়তো ব্যাংকের বিপদ হবে, হয়তো ব্যাংকের নামে অনেক অভিযোগ তৈরি করা হবে, হয়তো ব্যাংক বন্ধ করে দেওয়া হবে, অনেক কিছুই তো করা হতে পারে। অথবা বলা হবে ফ্যাসিস্টের দোসর এই ব্যাংক বলে মব লেলিয়ে দেওয়া হবে। প্রফেসর ইউনূসের পোষা মব বাহিনী, মানে অনেকটা ওই র্যাব আর্মির ডগ স্কোয়াডের মতো, সেই পোষা মব বাহিনী গিয়ে ব্যাংকে আক্রমণ করবে এবং ব্যাংকের সাড়ে সর্বনাশ করে দেবে। শেষ পর্যন্ত পুরো অর্থ সংগ্রহ সম্ভব না হলেও কিছু টাকা দেয়া হয়, যা নিয়ে ব্যাংক খাতে অস্বস্তি তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন এই ধরনের চাপ ভবিষ্যতে ব্যাংকিং খাতের স্বচ্ছতা ও নিয়মের ওপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এখন ব্যাংকের বড় কর্তাদের সেই গার্ডসও তারা মানে দেখাননি কিংবা দেখাতে পারেননি সরকারকে বলা যে আপনারা যতক্ষণ পর্যন্ত লিখিত আদেশ না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমরা এই বেআইনি কাজটা করব না। তারাও মানে এক ধরনের ভয়ে কিংবা মবের ভয়ে, ভয়টা তো প্রফেসর ইউনূস সরকারের আমলে সব থেকে বড় ভয় ছিল তো মবের ভয়। কেউ কথা না শুনলেই ফোন করে দেয়া হতো, তথাকথিত ওই সমন্বয়কদের ফোন করে দিয়ে ওখানে মব করো, ওখানে 50 জন নিয়ে যাও, ওখানে 100 জন নিয়ে যাও, মব করো, মব করে খেয়ে ফেলো। ব্যাপারগুলো তো সেভাবেই হয়েছে এবং ব্যাপারগুলো নেতৃত্ব দিয়েছেন যমুনায় বসে থেকে প্রফেসর ইউনূস আর প্রফেসর ইউনূসের কিছু চেলা পেলা এই নেতৃত্বগুলো দিয়েছেন এবং কখনো কখনো পুলিশের সদর দপ্তরে বসে থেকে বড় মনিটরে বসে সেগুলো পর্যবেক্ষণও করেছেন আর ফলাদি খেয়েছেন, ঢেকুর তুলেছেন। দর্শক, আপনার কি মনে হয় কিভাবে চলছিল প্রফেসর ইউনূসের আমল? আইনের তোয়াক্কা করা হয়েছিল? এই যে আইন না মেনে ব্যাংকগুলো টাকা দিল, পরবর্তীতে এদের কি অবস্থা হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।